উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনে প্রবল বর্ষণে দেশের 10 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন প্রায় 36 লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গত 2 দিনে 4 জেলায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যাতদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করেছেন সেনা সদস্যরা। বন্যার পানি রেললাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেক স্থানে পানি, ফলে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বন্যা আক্রান্ত এলাকার মানুষজন। গত বুধবার থেকে 8 জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। গতকাল বৃহস্পতিবার আরও 4 জেলা সহ মোট 12 জেলা বন্যা কবলিত হয়ে পড়ে। বন্যার্তদের সহায়তায় 5 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে ভেঙে গেছে কুমিল্লা গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। বৃহস্পতিবার রাত 12:15টার দিকে জেলার বুড়িচং উপজেলার শোলনল ইউনিয়নের বুরবুরিয়া নামক স্থান দিয়ে বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকে থাকে। বাঁধের অন্তত 300 ফুট ভেঙে গেছে। এদিকে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা আক্তার জানান, বাঁধ ভেঙে যাওয়ার ফলে শোলনল, পীরযাত্রাপুর সদর ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ফলে কয়েক লাখ মানুষ এখন পানিবন্দী। তিনি আরও বলেন, বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কায় সন্ধ্যা থেকে লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে এলাকায় মাইকিং করা হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন, 1997 সালে গোমতী পানির বিপদসীমার 96 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। 120 বিপদসীমার সেন্টিমিটার অতিক্রম করে বিগত 27 বছরের রেকর্ড ভঙ্গ করেছে গোমতী। দর্শক, এই মুহূর্তে কক্সবাজারের বন্যা পরিস্থিতি জানাবো প্রতিনিধি সাইফুল ইসলামের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন কক্সবাজারের 9টি উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে। এর মধ্যে কক্সবাজারের রামু, সদর, ঈদগাহ সহ যে পেকুয়া, চকরিয়া এবং উকিয়া টেকনাফের যে উপকূলীয় অঞ্চলগুলি রয়েছে সেগুলি কিন্তু খুব বেশি প্লাবিত হয়েছে। তো এখানে 200 শতাধিক গ্রাম প্লাবিত রয়েছে এবং হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি রয়েছি এখন কক্সবাজার টেকনাফ মহাসড়কে। তো এখানে যান চলাচলে ব্যাহত হচ্ছে এবং কক্সবাজারের থেকে চট্টগ্রামগামী যে যানগুলি রয়েছে সেগুলিও কিন্তু অনেকটা সমস্যায় পড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কক্সবাজারের যে রাস্তায় যে অনেকটা ডুবে গিয়েছে এবং বন্যায় প্লাবিত হয়ে মানুষগুলি বিভিন্ন সমস্যায় ভুগছেন। তো সেখানে দেখা যাচ্ছে শুকনো খাবার এবং পানির অভাবে মানুষগুলি কাতরাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি গতকালে বিএনপির যে নেতা লুৎফর রহমান কাজল ঈদগাহ এবং কক্সবাজারের রামুতে কিছু খাবার বিতরণ করেছে। তো এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা উপজেলা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ত্রাণ সামগ্রী আমরা দেখতে পাইনি। তো কক্সবাজারের যে চট্টগ্রাম থেকে যে কক্সবাজারগামী, ঢাকা থেকে কক্সবাজারগামী যে ট্রেন চলাচল ছিল সেগুলিও কিন্তু বন্ধ রয়েছে। তো অন্যদিকে কক্সবাজারের যে রামু উপজেলায় পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত 2 জন নিখোঁজ রয়েছে। তো কক্সবাজার আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন গত 24 ঘন্টায় 235 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আরো 2-3 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তো কক্সবাজারের যে অতিবৃষ্টির ফলে যে পাহাড়ি জল নেমে এসে কক্সবাজারের যে রাস্তায় এমনটা দৃশ্য দেখতে পাচ্ছি এবং যে আশপাশের যে গ্রামগুলি রয়েছে দক্ষিণ মিঠাছড়ি, রামু এবং খাওয়ারকুল, রাজারকুল এবং কচ্চপিয়া, গর্জনিয়া, এছাড়াও ঈদগাহ, জালালাবাদ ইউনিয়ন সহ আশপাশের যে ইউনিয়নগুলি এখনো পানিতে প্লাবিত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, পরবর্তী আপডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। খাগড়াছড়ি সদর উপজেলা পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি এলাকার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। অধিকাংশ নিচু এলাকার পানি সরে গেছে। তবে জেলার দীঘিনালা উপজেলায় এখনও পানিবন্দী হয়ে আছে কয়েক হাজার পরিবার। জেলার রামনগর উপজেলার কিছু নিচু অংশে পানি জমে আছে। সড়ক ডুবে থাকায় যান চলাচল বন্ধ আছে। রামগড়ের নাকাপা এলাকার সড়কে পাহাড় ধসে পড়ায় ঢাকার সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানি কমে যায়, বেরিয়ে আসছে বন্যার ক্ষতচিহ্ন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সড়কের 2 দিক থেকে মাটি সরানো হচ্ছে। মাটি সরাতে আরও কয়েক ঘন্টা লাগতে পারে। দীর্ঘ 8 দিন পর রোদের দেখা মিলেছে নোয়াখালীতে।
মেঘনা নদীতে নামতে শুরু করলেও পানিবন্দী আছেন ২০ লাখ মানুষ। সকালে সুবর্ণচর সহ জেলার বিভিন্ন স্থানে সূর্যের দেখা মেলে। জেলা আবহাওয়া অফিস বলছে, গত ১৬ আগস্ট থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে জলাবদ্ধতা বাড়ে এবং মোহরী নদীর পানি প্রবেশ করায় তা বন্যায় রূপ নেয়। টানা বৃষ্টিতে নোয়াখালীর বন্যার পরিস্থিতি দিন দিন অবনতির দিকে গেছে। পানিবন্দী রয়েছেন ২০ লাখ মানুষ। প্রায় ৪ শতাধিক আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ৪০,০০০-এরও বেশি মানুষ। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারি বলেন, পানির প্রবাহ স্বাভাবিক আছে, আপাতত কিছুটা আশঙ্কা কমেছে। জেলা প্রশাসক দিয়ান মাহবুবুর রহমান বলেন, সূর্যের দেখা মেলায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি, তবে ৮ উপজেলার মানুষ এখনো পানিবন্দী। আমরা মানবিক সহায়তা হিসেবে ৫০৫ টন চাউল ও প্রায় ২৫ লাখ টাকা বিতরণ করেছি। সারাদিন ত্রাণ সংগ্রহের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসি ও ডাকসু ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। কেউ ব্যাগে ভরছেন চিঁড়ামুড়ি, কেউ ভরছেন খাবার স্যালাইন। টিএসসি থেকে বৃহস্পতিবার রাতে ফেনীর উদ্দেশ্যে রওনা হয় ট্রাক বোঝাই ত্রাণ। সেখানে পানি, শুকনো খাবার, ওষুধের পাশাপাশি ছিল লাইফ জ্যাকেট ও জরুরি পণ্য। এরপর একে একে নোয়াখালী ও কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আমাদের তৃতীয় ট্রাকটি কুমিল্লার নাঙ্গলকোটের উদ্দেশ্যে যাত্রা করেছে। এরপর থেকে একে একে যাত্রা করবে লক্ষ্মীপুর, আখাউড়া, কসবা অঞ্চলগুলোর দিকে। আমরা প্রতিটি গাড়িতে ৭০০ থেকে ৮০০ বস্তা ত্রাণ নিতে পেরেছি। আজও অব্যাহত থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ। আজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কার্যক্রম চলবে। এরপর অবস্থার অবনতি সাপেক্ষে বন্যা দুর্গত এলাকাগুলোতে আবারও ছুটে যাবে তারা। দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে বাড়ি থেকে বিদায় নিয়ে ঘরে ফেরেননি অনেকেই। নাম উঠেছে নিখোঁজের তালিকায়। বেঁচে আছেন নাকি মারা গেছেন জানা নেই পরিবারের স্বজনদের। রাজধানীর হাসপাতালগুলোতে এখনও তাই নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছে এসব পরিবার। প্রিয়জনের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ শনাক্তের চেষ্টা করছেন অনেকেই। বিস্তারিত আমিনা হীরার রিপোর্টে। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে দেশজুড়েই যেন নেমেছিল বিভীষিকা। ক্ষমতা আঁকড়ে থাকার প্রাণপণ চেষ্টায় নজিরবিহীন গণহত্যার মুখোমুখি হতে হয়েছে ছাত্র জনতাকে। কত মানুষ এই আন্দোলনে প্রাণ দিয়েছেন এখনও নেই তার সঠিক তথ্য। নিখোঁজ আছেন বহু মানুষ। পরিবার জানে না কি ঘটেছে স্বজনের ভাগ্যে, বেঁচে আছেন নাকি মারা গেছেন। আবার দীর্ঘদিন হাসপাতালে তীব্র যন্ত্রণা ভোগ করে মারা গেছেন অনেকেই। ওরা কেন আজকে এই ছাত্রদের উপর এরকম নির্মম অত্যাচার করলো, কেন এদেরকে হত্যা করলো, ওদের দোষ কি? ওরা তো শুধুমাত্র ওদের অধিকার আদায়ের জন্য আজকে এই আন্দোলনটা করলো, এটাই কি ওদের অপরাধ? থানা, ডিবি অফিস, আত্মীয় স্বজনদের বাসা, কোথাও মেলেনি ছেলের সন্ধান। দিনমজুরি করলেও সব কাজ ফেলে এই বাবা হাসপাতালের মর্গে মর্গে ছুটছেন আর খুঁজছেন আদরের সন্তান সিয়ামের লাশ। কি করবো আর, সন্তান তো আমার, অনেক কষ্ট তো লাগে, বুঝে তো পারবো না মানুষের। এই কারণে আমি অনেক জায়গায় খুঁজছি। এটা হলো আল্লাহর রহমত, যদি পাই আর কি বোঝাইতে পারো, এগুলো কথা। ছোট আদরের টুকরো মাদ্রাসায় পড়া ভাই, পরিবারের সবার যেন চোখের মণি। ছোট ভাইয়ের খোঁজে দিশেহারা বড় ভাই, মিলছে না ছোট ভাইয়ের খোঁজ, এমনকি লাশটাও কোথাও শনাক্ত করতে পারিনি। আমার বাসা হচ্ছে নাটোর জেলা, আমি নাটোর মর্গেও গেছি, রাজশাহীতেও দেখছি, রাজশাহী জেলা, আমি দিনাজপুরে ওইদিকেও খুঁজেছি, মানে
আজ কয়েকটা দিন হলে প্রচুর খোঁজাখুঁজি করতেছি, আমি প্রথম আলো নিউজেও দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাচ্ছি না, কোনো ক্লুই পাচ্ছি না যে সে কোথায় আছে, কি অবস্থা আছে, বেঁচে আছে না মরে গেছে, মানে কোনো কিছুই পাচ্ছি না। ছেলের ছবি হাতে অশ্রুসিক্ত নয়নে ছোটাছুটি করছেন রিকশা চালকই বাবা। মর্গেও মেলেনি ছেলের লাশ। যাকেই দেখছেন এগিয়ে আসছেন ছবি হাতে, যদি কেউ পারে তার হারানো বুকের মানিকের কোনো খোঁজ দিতে। খাইলে খাই মনা খাইলে নাই, কিন্তু আগে ছেলে কই আছে দেখি। এই যে আম্মা ওখানে আইসি না, আমার এই সংসারের দিকেও তাকাইতে। আরও আমার ঘরে মনে করেন এই বাচ্চারা লইয়া পুরো বড় 6 জন আমার পরিবারের মধ্যে, এই 6 জনের মধ্যে আমি একজন। আমি একদিকে দুই যে সরি আম্মা, তা আমার সংসারটা ঠিক করে সরা লাগে। এই ফ্রিজের মধ্যে 4টা লাশ, দুই সাইডে 4টা লাশ দেখাইছে, একটাও আমার না। ছবি দেখাইছে, ছবিও আমার না, মানে ওই ছবিকে বনত পড়ে না আর কি। আমার সন্তান কোথায় আছে, আমি এই দাবিটাই আপনার কাছে আবেদন করতে চাই। আমার সন্তান কোথায়, এই বাবার যেমন প্রশ্ন, মর্গে এমন আরও অনেক বাবা মায়ের এটিই প্রশ্ন, আমার সন্তান কোথায়। সন্তান হারানোর বেদনা অপূরণীয়, তারপরও স্বজনদের একটাই চাওয়া, সন্তানের যদি মৃতদেহটি পাওয়া যায় তাতেও অন্তত এতটুকু শান্তি পাওয়া যায়। এমন বাবাদের আর মায়েদের তাই এখন একটাই চাওয়া, নিখোঁজ সন্তানেরা কোথায় আছেন। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার 28 নম্বর আসামির ঠিকানা লেখা হয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা মাসরুর রেজা, শাহপাড়া, নতুন বাজার, ডাকঘর, মাগুরা। এছাড়া এই মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও 156 জন। মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ডিএমপির আদাবর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গত 5 আগস্ট রুবেল আদাবরে রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়া রুবেল গুলিবিদ্ধ অবস্থায় 7 আগস্ট মারা যান। ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে রংপুর জেলার পীরগাছা উপজেলার ড্রেনগুলো। বাসাবাড়ি ও দোকানপাটের বর্জ্য ফেলায় অকেজো হয়ে গেছে সব ড্রেন। একটু বৃষ্টি হলেই ড্রেন উপচে ডুবে যায় সড়ক, সৃষ্টি হয় জলাবদ্ধতা ও ভোগান্তি। রংপুরের পীরগঞ্জ থেকে প্রতিনিধি খুরশেদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বৃষ্টির পানি অপসারণ ও পয়ঃনিষ্কাশনের জন্য নির্মিত ড্রেনগুলো হয়ে আছে ময়লার স্তূপ। ফলে পীরগাছের কাঁচা বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ, শাপলা চত্বর সহ প্রধান রাস্তাগুলোই হচ্ছে না পানি নিষ্কাশন। এই পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে এই ময়লাগুলো আবার এই ড্রেনে চলে যায়। স্ল্যাবটা ভালো না থাকার কারণে সবাই ময়লা ওই ড্রেনের মধ্যে ফেলায়, যার কারণে ড্রেনটা তাড়াতাড়ি জাম লাগি যায়। একটু বৃষ্টি হলেই দোকানে পানি ঢুকে যায়। বর্ষা মৌসুমে ব্যবসা করতে হলে নানান ভোগান্তিতে পড়তে হয়। এগুলো দেখার কেউ নেই বলে দাবি করেন স্থানীয় ব্যবসায়ীরা। এই যে মসজিদ, কেন্দ্রীয় মসজিদের সামনে আমরা নামাজ পড়তে আসি, পানি জমাট হয়, মসজিদের সমস্যা হচ্ছে, পানি মানে নোংরা পানি আসে। যোগাযোগ ব্যবস্থা খুব দুষ্কর ব্যাপার, চলাফেরা করাটাই মুশকিল। পীরগাছা বাজারে পানি তো ড্রেন দিয়ে বার হইবে, সে পানি তো ড্রেন বন্ধ হয়েছে জাবরে দিয়ে। পানির নিষ্কাশনের ব্যবস্থাটা যদি সুদূর প্রসারী হয় তাহলে অবশ্যই আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি। এ বিষয়ে বারবার স্থানীয় ব্যবসায়ীদের ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও কোনো কাজ হয়নি দাবি করছেন ব্যবসায়ী নেতা। রাস্তায় পানি যেদিকে বের হবে সেদিককার জমি অনেক উঁচু হওয়ায় পানি জমে থাকে বলে দাবি করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। একই সঙ্গে জনস্বাস্থ্য অধিদপ্তরের 8 কোটি টাকার প্রকল্পের বিষয়ে জানতে চান তিনি। সিসি ঢালাই দিয়ে কমপ্লিট করে, যেখানে 8 কোটি টাকা গভর্নমেন্টের বাজেট দিয়েও কিছুই করতে পারতেছে, তারা করতেইছে না। আর সেখানে আমাদের হয়তো দেখা যায় যে হাট বাজার টাকা 1 লাখ 1.5 লাখ টাকা পাই, হয়তো 1 লাখ টাকা প্রত্যেক বছরে আমি ড্রেন পরিষ্কার করে দিচ্ছি। এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলতে চাইলে কথা বলতে অস্বীকার করেন তিনি। তবে যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। যখন একটা ইন্টিগ্রেটেড ওয়েতে ড্রেনেজ সিস্টেমটি করা হচ্ছে, যখন করা হয়ে যাবে তখন এই জলাবদ্ধতার যে সমস্যা এটা থাকবে না। পীরগাছা জুড়ে প্রায় 5 কিলোমিটার ড্রেনের বেশিরভাগই অকেজো হয়ে পড়ে আছে। ময়লা আবর্জনা পরিষ্কার না করায় ড্রেনের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। আবারও বন্যা পরিস্থিতির খবর। দর্শক, এই মুহূর্তে কুমিল্লার বন্যা পরিস্থিতি জানাবো প্রতিনিধি আবু মুসার কাছ থেকে।
ধন্যবাদ আপনাকে। আমরা আছি এই মুহূর্তে কুমিল্লার যে বুড়িচং উপজেলার নানুয়ার বাজার এলাকায়। এই জায়গাটিতে আপনারা দেখছেন আসলে কুমিল্লার যে বুরবুরি এলাকায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, ঠিক ভাঙ্গনের প্রবেশ দ্বারে হচ্ছে এটি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি যাচ্ছে। আপনাদেরকে যেটি বলছিলাম কিছুক্ষণ আগেও আমরা মাই টিভির দর্শকদেরকে জানানোর চেষ্টা করেছিলাম এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা দেখছি এখানে কিন্তু আশপাশের যে বাড়িঘরগুলো রয়েছে, বাড়িঘরগুলোতে যেই মানুষজন আটকা পড়েছে, আটকা পড়া মানুষজনদেরকে কিন্তু আমরা দেখছি এখানে স্পিড বোট কিংবা যে সমস্ত নৌকা রয়েছে, ইঞ্জিন চালিত বিভিন্ন নৌকা, স্পিড বোটের মাধ্যমে কিন্তু যারা স্বেচ্ছাসেবী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারা দূর দূরান্ত থেকে অনেকেই নৌকা নিয়ে, স্পিড বোট নিয়ে আসছেন এবং এই মানুষগুলোকে উদ্ধার করার চেষ্টা করেছেন। আমরা যতদূর জেনেছি এখানকার আশপাশের বেশ কয়েকটি গ্রামের যে একতলা বাড়ি রয়েছে, সেই বাড়ির ছাদেও কিন্তু পানি রয়েছে। আশপাশের যে টিন কিংবা কাঁচা পাকা বাড়িঘর রয়েছে, এই বাড়িঘরের মানুষগুলো কিন্তু কাল রাত থেকেই কিন্তু এই একতলা কিংবা দোতলার ছাদের মধ্যে অবস্থান করেছেন এবং অনেকের মধ্যে এখন পর্যন্ত খাবার পৌঁছায় নাই। উদ্ধার কাজ একেবারে মানে পুরোপুরিভাবে চলছেন না। এখানে স্বেচ্ছাসেবী কিংবা সাধারণ মানুষের পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় উদ্ধার কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে না বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতি কিংবা উদ্ধার কাজের সর্বশেষ অবস্থা। আপনাকে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী রায়পুরায় দুই পক্ষের টেটা যুদ্ধে 5 জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছে অন্তত 40 জন। বৃহস্পতিবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজা বেগম, বাদল মিয়া, জুনায়েদ মিয়া, আনিস মিয়া এবং আমির হোসেন। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, এরশাদ ও হানিফ মিয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে দুই দলের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা ও facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।